তোমার প্রিপজিশনের জন্য আমাদেরকে অবশ্যই প্যাসেজের মিনিং বুঝতে হবে। ঠিক আছে, প্রথম কাজ হলো প্যাসেজের মিনিং বোঝা। দেখো যে কোনো গ্রামার আইটেম বলি, তোমার যখনই আমরা প্র্যাকটিস করতে যাই, প্রথম কথাই হলো আমাদেরকে অবশ্যই গিভেন প্যাসেজের মিনিং জানতে হবে। ওকে, সেকেন্ডলি হলো কিছু গ্রামাটিক্যাল বিষয় যদি আমরা মাথায় রাখি এবং প্রচুর পরিমাণে যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে তোমার এই প্রিপোজিশন গুলা ইজিলি তোমার মেমোরিতে স্টোর হবে। আদারওয়াইজ এগুলা তোমার মনে থাকবে না। হ্যাঁ, রুল যতই পড়ো তুমি কোনো কাজে আসবে না, বা মুখস্থ করলেও কাজে আসবে না। প্র্যাকটিস করতে করতেই তোমার প্রিপোজিশন ব্যবহারগুলো ইজিলি তুমি পারবা, মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। তো সেক্ষেত্রে হলো একটু প্রাথমিক 2-4 মিনিট একটু আলোচনা করে নিই। প্রিপোজিশন আমরা জানি, আমার প্রিপোজিশন শব্দটার অর্থ হলো এরকম যে প্রি অর্থ হলো পূর্বে, আর পজিশন মানে হলো অবস্থান। ওকে, তাহলে প্রিপোজিশন অর্থ হলো তোমার পূর্বের অবস্থান। যে ওয়ার্ডটা তোমার একাধিক ওয়ার্ড কোনো ওয়ার্ডের পূর্বে বসে এর পূর্বের ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, তো ওটাকে বলা হয় তোমার প্রিপোজিশন। এবং মনে রাখবা যে প্রিপোজিশন গুলা বাংলা তোমার বিভক্তির নিয়ে কাজ করে। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভক্তির যে আমরা পড়েছি, বিভক্তির যে ব্যবহার, তোমার বিভক্তির বাংলা বিভক্তির মতো প্রিপোজিশনের ব্যবহারগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমার এই জন্য বাংলা বিভক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আর বিগত সালের প্রশ্নগুলার অ্যানালাইসিস করে যে জিনিসটা পাওয়া গেছে সেটা হলো প্রিপোজিশন জানার জন্য প্রথম কথা হলো তোমার ওই মিনিং যদি বুঝো তাহলে হলো নরমাল প্রিপোজিশনের ব্যবহারগুলো জানতে পারবা, সাধারণ যে প্রিপোজিশন যেগুলো আছে এদের ব্যবহার জানতে পারবা। আর আমাদেরকে জানতে হবে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, তারপরে হলো তোমার ফ্রেজাল প্রিপোজিশন আছে, ফ্রেজাল প্রিপোজিশন গুলো জানতে হবে। তারপর আমাদেরকে গ্রুপ ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যেটাকে বলি আমরা, সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর তোমার কিছু কিছু ওয়ার্ডের পরে সুনির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে, ফিক্সড প্রিপোজিশন, ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে যেগুলো আমরা চিনি, ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে তোমার নরমাল প্রিপোজিশন ইউজ করার ক্ষেত্রে হলো তোমার মিনিং বুঝতে হবে। তারপর তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর ফ্রেজাল তোমার ফ্রেজাল ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ ফ্রেজাল ভার্ব গুলো তোমরা জানো যে তোমার একটা ওয়ার্ডের পরে আলাদা আলাদা প্রিপোজিশন ইউজ হয়ে যখন আলাদা আলাদা মিনিং তৈরি করে, ওই তোমার ভার্বের সমষ্টিগুলোকে বলা হয় তোমার প্রিপোজিশনাল, তোমার ফ্রেজাল ভার্ব। ওদেরকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলি আমরা। যেমন লুক ইনটু, লুক ফর, লুক ইন, লুক আপ, দেখো আলাদা আলাদা প্রিপোজিশন বসেছে এবং প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। এই জন্য আমাদেরকে নরমাল প্রিপোজিশন, তুমি যদি মিনিং বুঝো নরমাল প্রিপোজিশন গুলো ইউজ করতে পারবা, টোটাল প্যাসেজের মিনিং যদি বুঝো। তারপর তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমার কিছু কিছু অ্যাডজেক্টিভের পরে সুনির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে, ওগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তারপর তোমার গ্রুপ ভার্বের কথা বললাম, গ্রুপ ভার্ব যদি জানো তো গ্রুপ ভার্বের যে ব্যবহারগুলো এগুলো অনেক ক্ষেত্রে তোমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে তালিকা থাকে, ওয়ার্ডের পরে সুনির্দিষ্ট যে প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন যেগুলো দেওয়া থাকে মিনিং সহকারে, এগুলো সেন্টেন্সে অ্যাপ্লাই করবো তাহলে মনে থাকবে। এবং ওগুলা তোমার এই গ্রুপ ভার্ব গুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে তোমরা দেওয়া থাকে। ওকে, ওটাও এক ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর প্রিপোজিশনাল ফ্রেজ বললাম, ঠিক আছে, এই ধরনের কিছু ফ্রেজ আছে যেগুলোর মধ্যে তোমার প্রিপোজিশন ইউজ করা থাকে। আবার ফ্রেজাল প্রিপোজিশন যেগুলোকে বলে, ফ্রেজাল প্রিপোজিশন বলতে যে ফ্রেজটা প্রিপোজিশনের কাজ করে, প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, ওটাকে যেমন উইথ এ ভিউ টু, উইথ এ নেম টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, অন অ্যাকাউন্ট অফ, এই ধরনের তোমার ইন ফ্রন্ট অফ, ওকে, ইন লিউ অফ। খেয়াল করে দেখো এদের মধ্যে কি আছে, আমার প্রিপোজিশনের ব্যবহার আছে এবং এগুলো প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, এটা জানতে হবে। তাহলে তোমার পারা যাবে। মূল কথা হলো প্যাসেজের মিনিংটা আগে বুঝতে হবে। সেকেন্ডলি এই যে কিছু বিষয় বললাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব,
তারপরে হলো তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে ইজিলি তোমার এগুলো সলভ করতে পারবা। ওকে, আমরা দেখে নেই প্যাসেজ গুলো সলভ করতে গিয়ে আমরা একটু রুল পড়ার চেষ্টা করি। দেখো কোনটা নরমাল প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, মিনিং বুঝে তুমি সলভ করতে পারবা, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনটা গ্রুপ ভার্বের মধ্যে মধ্যে ইউজ হয়েছে। এই ব্যাপারগুলো জানবো আমরা তোমার প্র্যাকটিসের মধ্যে দিয়ে। ধরো আমরা একটা তোমার ইয়ে করি, ঢাকা বোর্ড 2019 সলভ করতে যাচ্ছি। দেখো আমার মিস্টার রেজা ওয়ার্কস এজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। আচ্ছা, এখানে হবে এজ। খুব মজার ব্যাপার হলো এজ, এজ ওয়ার্ডটার অনেকগুলো ব্যবহার আছে। এজ অর্থ হলো কারণ, এজ অর্থ হলো যেহেতু, এজ অর্থ যখন, ওয়েন, ওয়াইল, আবার এজ অর্থ হলো হিসেবে। অর্থাৎ এটা এজটা তোমার কনজাংশন হিসেবে ইউজ হতে পারে, এজটা কনজাংশন হিসেবে ইউজ হতে পারে, এজটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, ঠিক আছে। আবার এজটা তোমার প্রিপোজিশন হিসেবে ইউজ হতে পারে। যখন বাংলায় তোমার হিসেবে অর্থে, রোল, ঠিক আছে, ভূমিকা, কি কি হিসেবে, যেমন এখানে দেখো মিস্টার রেজা ওয়ার্কস এজ এ ক্লার্ক লোকাল স্কুল। রেজা সাহেব একটা স্থানীয় বিদ্যালয়ে ক্লার্ক হিসেবে কাজ করেন। ক্লার্ক হিসেবে, এই যে দেখো এখানে রোল বোঝাচ্ছে, ভূমিকা, অর্থাৎ রেজা সাহেবের ভূমিকাটা কি স্কুলে, স্থানীয় স্কুলে রেজা সাহেবের ভূমিকা কি, অর্থাৎ কি হিসেবে উনি আছেন। হ্যাঁ, তোমার যখন এজ এর অর্থ তোমার হিসেবে অর্থে ইউজ হবে, ওকে, তখন এটা প্রিপোজিশনের কাজ করে, ওটা প্রিপোজিশনের কাজ করে। কিন্তু এজটা যখন হোয়েনের, হোয়েন অর্থ ইউজ হয় তখন এটা কনজাংশন এবং অনেক ক্ষেত্রে এটা অ্যাডভার্বের কাজ করে। যেমন তোমার as you are tall you'll be able to touch the roof, যেহেতু তুমি লম্বা, এই যে দেখো যেহেতু, তার মানে এখানে এসটা কি, এসটা এখানে কনজাংশন। তাহলে এই জায়গায় এজ এর অর্থ হলো তোমার হিসেবে এবং এটা তোমার প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। ওকে, এবার নেক্সট দেখো, তার মানে ওয়ার্ডের ভেরিয়াস ইউজ গুলো আমাদেরকে জানতে হবে। তাছাড়া কিন্তু এগুলো তোমার কাছে কঠিন মনে হবে, যে ভাববা যে কি ব্যাপার এখানে এজ কিভাবে ই হলো। এজ তো আমরা জানি এজ এর অর্থ কারণ, কিন্তু এজ এর আরো মিনিং আছে, এটা তো তোমাকে জানতে হবে। হি ইজ পোর বাট অনেস্ট। ওকে, তিনি তিনি গরিব হলেও সৎ, অথবা তিনি গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি is known to everyone. known, নো ভার্বের পরে টু বসে, known এর পরে প্রিপোজিশন টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এদের তোমাকে জানতে হবে। known এর পরে যে টু বসে এর ব্যবহারটা তোমাকে জানতে হবে। his honesty is known to his honesty is known to everyone in his locality. তাহলে এখানে টু এর ব্যবহারটা হলো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, known এর পরে টু বসে, এটা তোমাকে জানতে হবে, known to। ওকে, পরিচিত অর্থে known to বসে। he often suffers from hunger, এই সাফার এর পরে from বসে, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। সাফার ভার্বের পরে আমার সাধারণত প্রিপোজিশন from বসে, সাফার from, ভোগা, সাফার from অর্থ হলো ভোগা বা ভোগ করা, এরকম। তাহলে he often suffers from hunger, সে প্রায়ই তোমার ক্ষুধার জ্বালায় ভুগে। he is deprived of, এই যে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমরা জানি যে তোমার deprived এই অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন অফ বসে, ঠিক আছে। deprived of অর্থ হলো বঞ্চিত। তাহলে সে বঞ্চিত, তোমার কি থেকে বঞ্চিত, তোমার হি ইজ deprived of comfort, and এখানে এই অফটা ফ্রম এর কাজ করেছে আর কি। ওকে, হি ইজ deprived of comfort and many other things, সে তোমার এই যে আরামায়েশ এবং আরো বিভিন্ন ধরনের জিনিস থেকে সে বঞ্চিত, এগুলা সে পায় না। নেভারথলেস, তা সত্ত্বেও, নেভারথলেস অর্থ হলো তা সত্ত্বেও। নেভারথলেস হি ডাজন্ট লং ফর, এই যে দেখো লং ফর, ঠিক আছে। লং ফর মানে চাওয়া, উইশ ফর, লং ফর, ঠিক আছে, ওয়ান ফর, ঠিক আছে। লুক ফর অর্থ হলো কি, লং ফর অর্থ হলো
তোমার চাওয়া, আকাঙ্ক্ষা করা। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আমাকে জানতে হবে, তোমাদেরকে জানতে হবে। এখানে এই লংটা কিন্তু এডজেক্টিভ না, এখানে লং ফর তোমার ভার্বের কাজ করেছে। লং মানে লম্বা, দীর্ঘ আমরা জানি, কিন্তু এই জায়গাতে দেখো হি ডাজন্ট লং ফর ওয়েলথ, সে সম্পদের প্রত্যাশা করে না, সম্পদের প্রতি এতটা লালায়িত না, সম্পদ প্রত্যাশা করে না, সম্পদ চায় না, এরকম। ওকে, লং ফর অর্থ হলো তোমার চাওয়া। এই যে লং এর পরে ফর বসলে যে চাওয়া অর্থ প্রকাশ করে, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু নো দ্য মিনিং। তোমাকে এই ওয়ার্ডের ব্যবহারটা জানতে হবে, মিনিং বুঝতে হবে। হি নেভার হ্যাঙ্কারস আফটার, এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঙ্কারের পরে আফটার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঙ্কার আফটার অর্থ হলো তোমার কোনো কিছুর প্রতি লালায়িত হওয়া, ওকে, বা পিছু ছোটা, এরকম। রান আফটার, হ্যাঙ্কার আফটার, এটা তোমার ওয়ার্ড জানতে হবে। হি নেভার হ্যাঙ্কারস আফটার নেম এন্ড ফেম, সে নাম, যশ বা খ্যাতির পিছনে কখনো ছুটে না, কখনো লালায়িত হয় না, কখনো ছুটে না। হ্যাঙ্কার আফটার অর্থ হলো লালায়িত হওয়া বা কোনো কিছুর পিছনে ছোটা, দৌড়ানো, এরকম। রান আফটার, হ্যাঙ্কার আফটার, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, তোমার এটা জানতে হবে। হি লিডস হিজ লাইফ হি লিডস হিজ লাইফ লিড বাই, ঠিক আছে। লিড বাই অর্থ তোমার জীবন ধারণ করা, এরকম অর্থে লিড বাই বসে। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, বাই মিনস উপায়ে, ঠিক আছে, উপায়ে অর্থে তোমার এখানে বাই মিনস বলতে হচ্ছে তোমার মিনিং বুঝলে এমনিতে পারা যাচ্ছে। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, তোমার সৎ উপায়ে সে জীবন যাপন করে, উপায়ে, ঠিক আছে, এই মাধ্যমে, উপায়ে, এই অর্থে তোমার প্রিপোজিশন বাই বসে, আমরা জানি। বাই অর্থ দ্বারা, বাই অর্থ তোমার এখানে বাই মিনস অর্থ হলো উপায় বোঝাচ্ছে আর কি। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, এর অর্থ হলো সে সৎ উপায়ে জীবন যাপন করে। হি ইজ স্যাটিসফাইড উইথ, এই দেখো স্যাটিসফাই এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, এটা তোমাদেরকে জানতে হবে। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়ে সে সন্তুষ্ট। বাট সামটাইমস হি রানস ইনটু, দেখো রান ইনটু, হি রানস ইনটু ডেট এন্ড হি রানস ইনটু ডেট, কিন্তু মাঝে মাঝে সে তোমার ঋণের মধ্যে পতিত হয়। রান ইনটু, এখানে দৌড়ানো বোঝাচ্ছে না, পতিত হওয়া বোঝাচ্ছে। ওকে, পতিত হওয়া, এরকম অর্থে রান ইনটু। তাহলে এই যে রান ইনটু, এই জায়গাতেও এখানেও কি হতে পারতো, এখানেও গ্যাপ থাকতে পারতো, ঠিক আছে। এই প্রিপোজিশনের ব্যবহারগুলো এইভাবে আমাদেরকে জানতে হবে। হি রানস ইনটু ডেট, সে তোমার সে মাঝে মাঝেই, কিন্তু সে মাঝে মাঝে ঋণের মধ্যে পতিত হয়। and poverty is responsible for this debt, রেসপন্সিবল এর পরে ফর বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা জানতে হবে। রেসপন্সিবল অ্যাডজেক্টিভের পরে ফর বসে সাধারণত। পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেট, এই এর জন্য দায়ী, এই ঋণের জন্য তার যে দারিদ্র আছে, সেই দরিদ্রতার মধ্যে যে থাকে, তার দারিদ্রটা, এই যে ঋণের মধ্যে যে সবসময় সে থাকে, এই ঋণের জন্য তোমার দারিদ্রটা, পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেট, এই ঋণের কারণ হলো দারিদ্র, ঠিক আছে। বা তোমার এই যে দারিদ্রের কথা বললাম, দারিদ্রটা দায়ী কিসের জন্য, তার এই ঋণের জন্য। ওকে, তো জন্য অর্থে তোমার মিনিং বুঝলে এমনিতেও চলে আসে, মিনিং যদি বুঝো। জন্য অর্থে ফের তোমার ফর বসে, আমরা জানি ফর। However, যা হোক, he doesn't like to depend on, rely on, ঠিক আছে। তোমার এই ভার্বগুলোর পরে অন বসে, ডিপেন্ড অন অর্থ নির্ভর করা, রিলাই অন, রিলাই অন অর্থ নির্ভর করা। তাহলে ডিপেন্ড অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা জানতে হবে। এই প্যাসেজের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারটাই বেশি। তাহলে তোমার আমরা যে সলভ করলাম, এখানে তোমার যে একটা নরমাল প্রিপোজিশনের ব্যবহার পেয়েছি, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্যাসেজের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারটা আছে। তাহলে তোমার আশা করি বুঝতে পেরেছো, এবং বাসায় পড়ে থাকলে তোমার একটু বলো, জাহিদুল
জাহিদুল বাসায় পড়েছো? জি স্যার। ওকে, এটা জি স্যার। আমি সলভ করে দিয়েছি, তুমি তারপরে তোমাকে সুযোগ দিলাম আর কি, এটা একটু সলভ করে ফেলো। কোনটা স্যার? প্রথমটা স্যার? এই যে হ্যাঁ, 1 নম্বর যেটা সলভ করলাম, খুব দ্রুত সলভ করে ফেলবা, আমি সময় নিয়েছি। At first class in local school, he is poor but honest. His honesty is known to everyone in his locality. He often suffers from hunger. He is deprived of comfort and many other things. Nevertheless, he does not long for wealth. He never hanker after name of the fame. He leads his life. His life. লিডস। By জি স্যার, by honest means he is সে সন্তুষ্ট with what he has, but sometimes he runs into debt in poverty. Responsible for this debt, however, he does not like depend on others. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু দু একটা শব্দের প্রনাউন্সিয়েশনে তোমার একটা প্রবলেম হয়েছে। এটা ডেপ্ট না, ডেপ্ট না, বিয়ের উচ্চারণটা হবে না। ওকে, তোমার ডেট, সরাসরি দেখা যায় debt, একটু সমস্যা হচ্ছে স্যার। ঠিক আছে? সরাসরি এটা কি, ডেট নট ডেপ্ট, বিয়ের উচ্চারণ করার দরকার নেই, Debt. বিয়ের উচ্চারণ ঠিক আসবে। আছে স্যার। ওকে, এটা সাইলেন্ট থাকবে এটা। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা এটা দেখি তোমার নাইম আছো? নাইম, জি স্যার। নাইম এটা সলভ করো দেখি, 2 নম্বরটা সলভ করার চেষ্টা করো। স্যার 2 নাম্বার। হুম, জি স্যার। স্যার, preposition comes all type of কামস words না, together কানেক্টস, and supports. কানেক্টস। Sir, connects. Yes, sir. So preposition connects all types of words together and supports them make better sense for the readers. For the readers, they help us to understand the relationship between objects. For example, the book and the table are in the kitchen. This so, this ensures you basic understanding. If we add another preposition, it makes it even clearer. Mm, Ensures you sorry পরের to লাইন, see this. Yes, sir. This book is on of the table in the অন kitchen. টপ অফ দ্য টেবিল। Sir, जी sir, on top of the table in the kitchen, we have a clear picture. We ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে, এই যে মনে, এ বিভক্তি অর্থে তোমার আমরা জানি ইন, টু, অ্যাট এগুলো বসে। আর এখানে তোমার ব্যাপকতা অর্থে ইন বসে, এই যে এখানে ইন বসবে আমাদের মনে, ঠিক আছে? উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে একটা সুস্পষ্ট তোমার প্রতিচ্ছবি ভেসে ওঠে। বলো নেক্সট। আচ্ছা নাইম, তোমাকে শুনতে পাচ্ছি না। ঠিক আছে, স্যার ও ডিসকানেক্ট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, নেই তো। ঠিক আছে, ওকে। ইয়ে, হ্যাঁ স্যার নেট প্রবলেম ছিল স্যার। বুঝতে পেরেছি, হ্যাঁ বাকিটুকু বলো। জি স্যার, কতটুকু জানি ছিল স্যার, উই মানে হ্যাভ, আমি তো বলে উই গেছি হ্যাভ এ ক্লিয়ার পিকচার, স্যার। উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার। Sir, we have a clear picture. This, yes, sir. Sir, we have a clear picture in our mind, in our mind about the relation of those two objects and their relationship between each other. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা একটু মনে রাখার চেষ্টা করি কোথায় কিভাবে কি হলো, খেয়াল করে দেখো। তোমার এখানে গ্রামাটিক্যাল কিছু বিষয় আছে, এগুলো মিনিং তো বুঝলে তো কোনো কথাই নেই, এছাড়াও গ্রামাটিক্যাল কিছু বিষয়, টেকনিক কিছু আছে, এগুলো অ্যাপ্লাই করলে তুমি ইজিলি বুঝবা। তোমার
প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস, সব ধরনের শব্দের শব্দকে দেখো অল টাইপস অফ ওয়ার্ডস, সব ধরনের শব্দ, ঠিক আছে, সব ধরনের শব্দকে কানেক্ট করে। তাহলে তোমার আমরা জানি যে সাধারণত দুইটা নাউনের মাঝখানে যদি তোমার গ্যাপ থাকে প্রিপোজিশন অফ বসানোর চেষ্টা করবা, সাধারণত অফ। ওকে, এবং তোমার কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার, একত্র করে, ঠিক আছে। অল টাইপস অফ ওয়ার্ডস মানে সব ধরনের শব্দকে তোমার একত্রিত করে। র বা এর অর্থে বাংলা যে তোমার ষষ্ঠী বিভক্তি আছে র এর, তোমরা জানো, ঠিক আছে। এই র এর অর্থে তোমার প্রিপোজিশন অফ বসে ইংলিশে, এটা মনে রাখার চেষ্টা করতে হবে। এবং তুমি গ্রামাটিক্যাল কিছু বিষয় মনে রাখবা যে তোমার এখানে দেখো দুইটা নাউন যদি থাকে, দুইটা নাউনের মাঝখানে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে ওখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অফ বসবে। অল টাইপস অফ ওয়ার্ডস, এই দেখো টাইপস নাউন, ওয়ার্ডস নাউন, সুতরাং এখানে অফ বসবে। ওকে, আর মিনিং তো এমনিতে পারা যাচ্ছে। আচ্ছা, them make and supports them make better sense for the readers, কাদের জন্য, এমনি মিনিং চলে আসতেছে, এটা নরমাল প্রিপোজিশন যে তোমার এদের জন্য, রিডার্স যারা আছে, যারা তোমার পড়বে, এই রিডার্সদের জন্য একটা ক্লিয়ার সেন্স তোমার তুলে নিয়ে আসতে সক্ষম হয় বা তুলে ধরতে প্রিপোজিশন সক্ষম হয়। they help us to understand the relationship between, স্যার টু দিলে হবে না স্যার, দা রিডার্স টু দিলে হ্যাঁ, কেমন হয় স্যার? বলো। টু স্যার, টু দা রিডার্স, আচ্ছা, টু দিলে কি হবে না? দেখি এখানে মিনিংটা দেখো কি আসতেছে, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার এন্ড সাপোর্টস দেম মেক বেটার সেন্স। আচ্ছা, এখন মেক বেটার সেন্সটা, এখানে মেক বেটার সেন্সটা হলো তোমার এর মেকটা এখানে পজিটিভ ভার্বে কাজ করছে। সাপোর্টস দেম মেক বেটার সেন্স কাদের নিকট না, তোমার বেটার সেন্স যে আছে অবজেক্টটা বুঝতে হবে, ঠিক আছে। মনে হচ্ছে যে তোমার রিডার্সদের কাছে, তো রিডার্সদের কাছে কি, কাছে অর্থে তুমি ইউজ করতে চাচ্ছ যে টু দিলে পরে কাছে অর্থে, জি স্যার। কিন্তু প্রশ্ন হলো ভার্বটা কি আছে, অবজেক্টটা কি আছে, অবজেক্টটা একটু খেয়াল করে দেখো। বলা হচ্ছে যে প্রিপোজিশন গুলো তোমার আরো কি করে, সহযোগিতা করে, সাপোর্টস দেম, ওই শব্দগুলোকে তোমার করে, সহযোগিতা করে, মেক বেটার সেন্স ফর দ্য রিডার্স। অর্থাৎ এখানে তোমার যদি প্রোভাইড হইতো, প্রোভাইড টাইপের ভার্ব হতো, এখানে ভার্বটা কিন্তু তোমার ওই মেক থাকার কারণে তোমার টু দিলে মিনিং আসে না। যদি প্রোভাইড থাকতো তখন বলা যেত যে তোমার দে প্রোভাইড বেটার সেন্স টু দা রিডার্স। প্রোভাইড অর্থাৎ এর চমৎকার বা হলো তোমার সুন্দরভাবে অর্থ উপস্থাপন করে এদের কাছে, রিডারদের কাছে। কিন্তু এখানে অবজেক্টটা তোমার এই যে বেটার সেন্স হওয়ার কারণে এখানে তোমার টু দিলে ভালোভাবে অর্থ আসতেছে না, সো ফর দেওয়াটাই বেটার। ওকে, বুঝতে পারছো? অর্থাৎ তুমি যে তোমার রিডার্সদের নিকটে, হ্যাঁ কাছে, এই অর্থে তো টু বসে, কিন্তু তোমার অবজেক্ট ভার্বটা যদি তোমার হতো তোমার প্রোভাইড টাইপের, প্রোভাইড সাপ্লাই এই টাইপের যদি হতো তখন কি হতো, রিডার হতো। ওকে, সাপ্লাই বেটার সেন্স টু দ্য রিডার্স, তখন হইতো এরকম, প্রোভাইড বেটার সেন্স টু দ্য রিডার্স এরকম হতো। কিন্তু তোমার সাপোর্টস দেম মেক বেটার সেন্স, সুস্পষ্ট সেন্সটা তোমার করে এদের জন্য, রিডার্সদের জন্য, ফর দেওয়াটাই বেটার। ওকে, তারপর দেখো দে হেল্প আস, এখানে রিলেশনশিপ বিটুইন অবজেক্টস, এখানে একটু মিনিং বোঝার বিষয়। তোমরা জানো যে দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে, আর মোর দেন টু এর ক্ষেত্রে কি বসে, এমাং বসে, আমরা জানি না কি প্রিপোজিশন। এখন তোমার এই যে অবজেক্টের ক্ষেত্রে, কারণ একটা প্রিপোজিশনের তোমার এক নাগারে সাধারণত কি করে দুইটা অবজেক্টকে কানেক্ট করতে পারে, দুইটা অবজেক্টকে, ঠিক আছে।
তাহলে সবসময় দুইটা অবজেক্টকেই কানেক্ট করে। তার মানে হলো তোমার ধরো তিনটাও যদি থাকে তখনও কিন্তু খেয়াল করে দেখবা রিলেশনটা তৈরি করেছে অন্য আরেকটার সাথে, একটার সাথে আরেকটা, দুইটা। তার মানে অবজেক্ট সবসময় প্রিপোজিশন গুলা দুইটা অবজেক্টকে তোমার দুইটা অবজেক্টের মধ্যে রিলেশন তৈরি করতে পারে। আমরা এই জিনিসটা জানা থেকে বোঝা যাচ্ছে যে এই জায়গায় অ্যামাং হবে না, এখানে বিটুইন দিতে হবে। এই মিনিংটা বোঝাটা জরুরি যে এখানে অবজেক্টস বলতে তোমার দুইটাকে বোঝাচ্ছে নাকি মোর দেন টু কে বোঝাচ্ছে। তো তাহলে এখানে অ্যামাং ইউজ করলে কি প্রবলেম? অ্যামাং দেওয়ার সুযোগ নেই, কারণ তোমার দুইটা ওয়ার্ডকেই সবসময় করে। যদি একাধিক অবজেক্ট থাকে তারপরেও খেয়াল করে দেখবা যে একটার সাথে আরেকটা লিংক আপ থাকে। দ্যাটস ওয়াই এখানে বিটুইনটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, বিটুইন দিতে হবে। ওকে, দেখো খুব মজার ব্যাপার, এখানে বলা হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এটা একটা ফ্রেজ, ফর এক্সাম্পল, ঠিক আছে? এটা একটা কি স্যার প্রবলেম হলো স্যার, আবার প্রবলেম হচ্ছে স্যার। স্যার আবার প্রবলেম হয়েছে স্যার। কি সমস্যা বলো? স্যার দা রিলেশনশিপ উইথ দিলে কি হয় না স্যার? হ্যাঁ, the relationship, দেখি they help উইথ understand the relationship, uh, understand the relationship with objects। অবজেক্ট গুলোর মধ্যে হ্যাঁ উইথ দিলে মিনিং আসে, অসুবিধা নেই, ঠিক আছে? উইথ দেওয়া যেতে পারে। স্যার। they help us to understand the relationship with objects। ওকে, তবে এখানে বিটুইনটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ কি যে তোমার ওদের মধ্যেই তো আসলে সম্পর্কটা স্থাপন করে, ঠিক আছে? ঠিক আছে স্যার। যদি এরকম হতো যে তোমার একটার সাথে অন্য আরেকটা, এরকম ভাবে যদি ব্যাখ্যা দেওয়া থাকতো, একটা অবজেক্টের সাথে অন্য আরেকটা অবজেক্টের ই করে, তোমার কানেকশন তৈরি করে বা রিলেশন তৈরি করে, ঠিক আছে, তখন উইথ হইতো। কথা বুঝতে পারছো? একটার সাথে জি স্যার। আরেকটা এরকম অর্থে যদি ইউজ হতো, কিন্তু এখানে বলা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ তোমার উইথ অবজেক্টস। তোমার যে বললা তুমি এর আগে আরেকটা অবজেক্ট নিয়ে তো কথা বলো নাই তুমি, ঠিক আছে? কারণ অবজেক্ট গুলা একটার সাথে আরেকটা হয়, ওরকম অর্থে যদি হতো তোমার তখন এরকম হতো দে কানেক্ট, দে দে রিলেট, এরকম যদি হতো দে রিলেট এ অবজেক্ট উইথ অ্যানাদার অবজেক্ট, এরকম যদি হইতো উইথ অ্যানাদার অবজেক্ট, এই যে দেখো তখন উইথ হইতো, এই জায়গায় বিটুইন দিতে হবে। আচ্ছা দেখো, হ্যাঁ তোমার মনের মধ্যে যদি কোনো ধরনের ই হয়, এই ধরনের তোমার প্রশ্ন জাগে, অবশ্যই আমার সাথে শেয়ার করবো, যে কেউ। আচ্ছা দেখো ডি নাম্বারে হবে তোমার এখানে এটা একটা ফ্রেজ, ফর এক্সাম্পল অর্থ হলো উদাহরণস্বরূপ। এই ফ্রেজের অবিচ্ছেদ্য অংশ হলো ফর। ফরটা তোমার এই ফ্রেজের অবিচ্ছেদ্য অংশ। শুধু ফর দ্বারা তোমার অর্থ প্রকাশ করা যাবে না, শুধু এক্সাম্পল দ্বারা অর্থ প্রকাশ করা যাবে না। ফর এক্সাম্পল অর্থ হলো উদাহরণস্বরূপ। তার মানে এই ফ্রেজ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, আদারওয়াইজ এটা পারা যাবে না। তারপর দেখো উদাহরণস্বরূপ দ্য বুক এন্ড দ্য টেবিল আর ইন দ্য কিচেন। এই যে কিচেনের মধ্যে, কিচেনে আমরা জানি যে তোমার ই অর্থে তোমার মধ্যে অর্থে কি বসবে তোমার এট, ঠিক আছে? ভিতরে অর্থে এট, তারপর হলো তোমার আর ইন সাধারণত, তাই তো? কিন্তু ব্যাপকতা অর্থে ইন বসবে। এট যদি সুনির্দিষ্ট পয়েন্ট হয় সেক্ষেত্রে হলো এট, যেমন এট বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে। ওকে, এট পাখিমারা ইন্টারসেকশন, তখন এট হবে, ঠিক আছে? সুনির্দিষ্ট পয়েন্ট বোঝাতে তোমার এট ইউজ হয়। তারপর হলো আবার কিছু ব্যতিক্রম আছে, তোমার যেমন বাড়িতে এট হোম, ঠিক আছে? আর এই জায়গায় তোমার যদি আবদ্ধ কোনো জায়গা বোঝায়, আবদ্ধ কোনো জায়গার ভিতরে অর্থে তোমার ব্যাপকতা অর্থে ইন বসে, যেমন এখানে তোমার কিচেনে বোঝাচ্ছে, তো এ অর্থে সপ্তমী বিভক্তি অর্থে প্রিপজিশন টু, এট, ইনটো আর ইন বসে। এই চারটা প্রিপজিশন বসে, মনে রাখবা, টু, এট, ইনটো আর ইন। তো এখন কোথায় কোনটা বসবে? যদি সাধারণ গতি বোঝায় তখন টু বসে, যেমন আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। দেখো আমি কলেজে যাচ্ছি, কলেজ যোগ এ সপ্তমী বিভক্তি, অর্থ এখানে কি বসলো?
টু বসেছে, কিন্তু গতি থাকতে হবে তখন, গতিশীলতা অর্থে টু বসে। আর যদি ভিতরের গতিশীলতা বোঝায় তখন ইনটো হয়, যেমন প্লিজ ডোন্ট ট্রাই টু এন্টার ইনটু দ্য রুম, দয়া করে এই কক্ষের ভিতরে প্রবেশ করার চেষ্টা করো না, কক্ষের ভিতরে প্রবেশ করা। তার মানে এখানে গতিশীলতা আছে, আবার কোথায় গতিশীলতা? ভিতরের গতিশীলতা, এই অর্থে ইনটো বসে। ঠিক আছে, কক্ষের ভিতরে, এই দেখো এখানে বললাম এই অর্থে এখানে ইনটো বসতো। আর সাধারণ অর্থে, যেমন আমি কক্ষে আছি, আই এম ইন মাই রিডিং রুম, আমি আমার পড়ার কক্ষে আছি, সাধারণ অর্থে। ওকে, স্থিতিশীলতা অর্থে তোমার ইন বসে আর এট বসে। তোমার স্থিতিশীলতা অর্থে যদি তোমার ই বোঝায়, ব্যাপকতা অর্থে ইন, আর সুনির্দিষ্ট পয়েন্ট অর্থে এট। ওকে, এট দ্য কর্নার অফ মাই রুম, তখন এট হবে। ইন দ্য কর্নার না হয় কি হবে? এট দ্য কর্নার। এট দ্য ওয়েস্ট কর্নার, এট দ্য ওয়েস্ট কর্নার অফ মাই রুম, তখন এট হয়ে গেল। আই হ্যাভ টেকেন মাই সিট এট দ্য ওয়েস্ট কর্নার অফ মাই রুম, তখন এট হলো। যাই হোক, এই যে এই ব্যাপারগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। বিভক্তির সাথে তোমার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করলে ইজিলি ধরতে পারবা। তোমার বলা হচ্ছে উদাহরণস্বরূপ, বই, ঠিক আছে, দ্য বুক এন্ড দ্য টেবিল আর ইন দ্য কিচেন। বলা হচ্ছে উদাহরণস্বরূপ, বইটি এবং টেবিলটি কিচেনের মধ্যে আছে। এই যে কিচেনের মধ্যে, এই অর্থে তোমার সাধারণ অর্থে আমরা ব্যবহার করলাম, স্থিতিশীলতা অর্থে এবং ব্যাপকতা অর্থে ইন বসে, তাহলে ওই অর্থে এখানে ইন বসেছে। দিস এনশিওরস ইউ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা দ্বারা তুমি সাধারণ একটা মিনিং তোমার বুঝতে সক্ষম হলা। ওকে, ইফ উই এড অ্যানাদার প্রিপোজিশন, কিন্তু আমরা যদি আরেকটা প্রিপোজিশন ইউজ করি, ব্যবহার করি, ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার, এটা তোমার এটা কি করবে? আরো বেশি আমাদেরকে তোমার স্পষ্ট করবে, আরো বেশি ধারণা দিবে, স্পষ্ট ধারণা দিবে। যেমন দিস বুক ইজ অন টপ অফ দ্য টেবিল, বইটি আছে টেবিলের উপরে, একদম টেবিলের যে সারফেস আছে, টেবিলের সারফেসের উপরে। তো সো এখানে তোমার উপরে অর্থে আমরা জানি অন বসে, অ্যাবাভ বসে, তারপর হলো তোমার অন, অ্যাবাভ, আর এটা হলো ওভার। ঠিক আছে, তো এই ওভার অর্থ উপরে, অন অর্থ উপরে, আবার তোমার আরেকটা কি বললাম? ওভার, অন, আরেকটা কি? above অ্যাবাভ। above আচ্ছা, এগুলোর মধ্যে তোমার তফাৎটা কি? তফাৎটা হলো যদি তোমার সারফেসের সাথে লাগালাগি অবস্থায় হয়, সারফেসের সাথে লাগালাগি এরকম অর্থে তোমার অন বসে। ওকে, যেমন there is a mobile phone on the table, মোবাইল ফোনটা কোথায় আছে? টেবিলের উপরে। তাহলে টেবিলের যে সারফেস আর মোবাইলের সারফেস দুইটা একদম লাগালাগি অবস্থায়, এই অর্থে অন বসে। তাহলে তোমার টেবিলের উপরে সারফেস একদম ঠিক সারফেসের উপরে বোঝাচ্ছে, ওই জন্য কি হবে? এখানে অ্যাবাভ ইউজ করা যাবে না, ওভার ইউজ করা যাবে না, এখানে অন ইউজ করতে হবে। ঠিক আছে, দিস বুক ইজ অন টপ অফ দ্য টেবিল ইন দ্য কিচেন, ওই একই অর্থে, কিচেনের মধ্যে টেবিলের উপরে বইটা আছে। we have a clear picture in our mind, এবার আমাদের মনের মধ্যে আরো বেশি একদম সুস্পষ্ট একটা চিত্র ফুটে উঠলো যে বইটা কোথায় আছে? কিচেনের ভিতরে, টেবিলের উপরে। এটাই বলা হচ্ছে আমাদের মনে। তো এই যে ব্যাপকতা অর্থে আমাদের মনে, মন যোগ এ বিভক্তি, এই বিভক্তি অর্থে আমরা বলেছি তোমার যদি গতি না বোঝায় সেক্ষেত্রে কি হবে? ইন বসবে। তাহলে এখানে স্থিতি আমাদের মনে, মনের ভিতরে, এই অর্থে ইন। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড about the relationship, about the relation of those two objects, ওই দুইটা অবজেক্টের তোমার সম্পর্ক সম্পর্কে আমাদের মনে একটা সুস্পষ্ট তোমার ধারণা চলে আসে এই সেন্টেন্সটার মাধ্যমে। and their relationship বিটুইন ইচ আদার, একে অপরের মধ্যে সম্পর্ক কিরকম অবজেক্ট গুলোর মধ্যে, এটা সম্পর্কেও আমার ধারণা চলে আসে, সুস্পষ্ট ধারণা আমরা পাই। তাহলে আমরা যে প্রিপোজিশনগুলো ইউজ করলাম
আমরা সবাই জানি এই প্রিপোজিশনগুলোর মিনিং এবং প্যাসেজের মিনিং যদি বুঝো এবং কোনটার ব্যবহার কোন জায়গায়, এই ব্যাপারগুলো সম্পর্কে তোমার if you have clear idea then no problem will be aroused. ওকে, তাহলে তোমার ইচ আদার, ওই যে একে অপরের অর্থে তোমার বিটুইন আমরা জানি, তো অবজেক্ট তো দুইটার মধ্যে, ওই জন্য এর আগে ইউজ হয়েছে বিটুইন। বিটুইন অর্থ হলো মধ্যে, দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন হয়, মোর দেন টু যখন তখন অ্যামাং হয়। তো এই তোমার প্রিপোজিশন গুলো সম্পর্কে আমাদের ভালো ভালো ধারণা থাকতে হবে। ওকে, এবার ইয়ে বলো তো বা 3 নাম্বারটা সলভ করার চেষ্টা করো, 3 নাম্বার 3। তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, ইয়ে বলো, শ্রাবণী বলো একটু, শ্রাবণী। তো 3 নাম্বারটা, হ্যাঁ, নাম্বার 3, ইয়েস। when the sun was setting behind the treetops, the jailer came into the room of Socrates. When the sun was setting behind the treetops, the jailer came আচ্ছা, ইয়ে তোবা কি বলার চেষ্টা করছো? the room of তোবা শোনো, তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা। is to bid him prepare for জি স্যার, নেটওয়ার্ক সমস্যা। ঠিক আছে, শোনো, তুমি শোনো। হ্যাঁ জি স্যার। শ্রাবণী বলো। হ্যাঁ স্যার আমি কি বলবো? হ্যাঁ বলো বলো। হ্যাঁ তুমি বলো। When the sun was setting behind the treetops, the jailer came into the room of Socrates to bid him prepare for death. In those days, people were sentenced to death by giving a cup of poison in Athens. In Athens. Socrates knew Athens. Socrates knew. ঠিক আছে, অসুবিধা নেই, বলো। Socrates knew this and he noted. কই গেলাম? এক মিনিট, আমার উল্টা হচ্ছে। না সমস্যা নেই, ঠিক আছে। Socrates knew this and he noted to, এটা না এই লাইনে কইতে, হ্যাঁ noted to the jailer ঠিক আছে, bursting into, এটাই তো লাইন না? ঠিক আছে। হ্যাঁ, bursting into tears, the jailer went out of the room and returned with a cup of hemlock. Socrates lifted the cup to his lips. His pupils tried to keep back their tears, but soon the room was filled with the sound of weeping. With the cup of poison in hand, Socrates said, "What is the strange sound? I have heard that a man should die in peace. So be silent and have patience." ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। সরি স্যার, আমার এখানে উল্টা বাইরে যায়। আচ্ছা, অসুবিধা নেই, ওই যে লেখাগুলা খুব বেশি কাছাকাছি, তো এই জন্য একটা থেকে সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে এটা অনেকেরই হয়, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা দেখো এখানে ওই যে আমরা একটু বোঝার চেষ্টা করি কোথায় কিভাবে কেন হলো। ঠিক আছে, when the sun was setting behind the treetops. ওকে, ট্রিটপস অর্থ কি? ট্রিটপস অর্থ হলো তোমার বৃক্ষের চূড়া, গাছের চূড়া। ঠিক আছে, তোমার যখন সূর্য তোমার গাছের শীর্ষ বা চূড়া, গাছের চূড়ার পিছনে চলে গিয়েছিল, the jailer came into the room. এই যে দেখো, কিছুক্ষণ আগেই বলেছি গতিশীলতা অর্থে মানে ভিতরের গতিশীলতা অর্থে ইন্টো বসে। ঠিক আছে, দেখো কেম ইনটু দা রুম, দেখো রুম কক্ষের ভিতরে প্রবেশ তোমার আসলেন। জেলার কক্ষের ভিতরে
আসলেন, তার মানে কি এটা ভিতরেও একদিকে কক্ষের ভিতরে, কক্ষটা এখানে তোমার ই বোঝাচ্ছে ভিতরে বোঝাচ্ছে, অন্যদিকে কক্ষের ভিতরে বোঝাচ্ছে, আবার হলো আশাটা কি এটা মুভমেন্টের বিষয়, এটা তোমার গতিশীলতার বিষয়। দ্যাটস ওয়াই এখানে ইনটু হয়েছে। ওকে, দ্য জেলার কেম ইনটু দ্য রুম অফ সক্রেটিস, সক্রেটিসের কক্ষে তোমার আসলো টু বিড হিম প্রিপেয়ার ফর ডেথ, মৃত্যুর জন্য। এটা সাধারণ মিনিং বুঝলে আর কিছুই না, মৃত্যুর জন্য তাকে প্রস্তুত হতে আদেশ করলেন। কক্ষে প্রবেশ করে সক্রেটিসকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে আদেশ করলেন। ওকে, মৃত্যুর জন্য, ফর ডেথ নরমাল মিনিং জানলে এখানে পারা যাচ্ছে। ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে, অর্থাৎ আগেকার দিনে, ইন দোজ ডেজ আগেকার দিনে, পিপল ওয়ার সেন্টেন্স টু ডেথ বাই গিভিং এ কাপ অফ পয়জন। এই যে কিছুক্ষণ আগেই বলেছি যে তোমার দুইটা নাউনের মাঝখানে গ্যাপ থাকলে অবশ্যই, যে দেখো কাপটা নাউন, পয়জনটা নাউন, এই অর্থে তোমার এখানে অফ বসেছে, মিনিং বুঝলে এমনিতে পারা যাচ্ছে। এ কাপ অফ পয়জন, ঠিক আছে, এক কাপ বিষ। ইন এথেন্সে, ওকে, গ্রিসের তোমার রাজধানী হলো এথেন্স। সেই এথেন্সের তোমার নিশ্চয়ই জানো, তোমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক যাকে বলা হয়, দর্শন শাস্ত্রের জনক যাকে বলা হয়, সক্রেটিসকে হেমলক পানে তোমার তাকে মেরে ফেলা হয়েছিল। ঠিক আছে, তো ওই সময়ে তোমার এটা করা হতো, তাদেরকে যে আসামি তাকে এক কাপ বিষ তোমার দিয়ে বলা হতো এটা খেয়ে ফেলো, এটা খেয়ে ফেলার পরে সে মারা যেত। এইভাবেই আগে ওই ফাঁসি দিয়ে দেওয়া হতো বা হলো গুলি করে মেরে ফেলা, এই টাইপের ওই সময়ে এগুলো ছিল না। ওকে, সক্রেটিস নিউ দিস, সক্রেটিস সেটা জানতো যে আমাকে যে বলে গেল, তাহলে আমার এখন প্রস্তুতি কি, আমি কি প্রস্তুতি নিব, আমার যে মৃত্যুর জন্য বলে গেল, তাহলে আমাকে নিশ্চয়ই যে এক কাপ দেওয়া হবে, হেমলক দেওয়া হবে, হেমলক বিষ দেওয়া হবে। ঠিক আছে, এন্ড হি নডেড। নড অর্থ কি? নড অর্থ হলো তোমার সম্মতি, মাথা নেড়ে সম্মতি দেয়া, মাথা নেড়ে সম্মতি দেয়া, নড। হি নডেড এট দ্য জেলর বললেও চলবে, টু দ্য জেলর বললেও চলবে। নডেড, নডের পরে এট হতে পারে অথবা টু হতে পারে, কোনো অসুবিধা নেই। হি নডেড এট দ্য জেলর বললেও চলবে, হি নডেড টু দ্য জেলর বললেও চলবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নডেড টু অর নডেড এট। ওকে, মাথা নেড়ে সায় দিয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি প্রস্তুতি নিচ্ছি। বার্স্টিং ইনটু টিয়ার্স, এটা ফ্রেজ। ওকে, বার্স্টিং ইনটু টিয়ার্স, বার্স্ট ইনটু টিয়ার্স অর্থ হলো তোমার কান্নায় ভেঙে পড়া, আর বার্স্ট ইনটু লাফটার অর্থ হলো তোমার হাসিতে ফেটে পড়া। বার্স্ট ইনটু টিয়ার্স অর্থ হলো তোমার কান্নায় ভেঙে পড়া, আর বার্স্ট ইনটু লাফটার অর্থ হলো হাসিতে ফেটে পড়া। তো এটা ফ্রেজের মধ্যে এখানে তোমার ইনটু প্রিপোজিশনটা আছে, দ্যাট মিন্স তোমাকে ফ্রেজ সম্পর্কে ধারণা থাকতে হবে, ফ্রেজ জানা না থাকলে এটা পারা যাবে না, এই হলো বিষয়। বার্স্টিং ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়ে, দ্য জেলার ওয়েন্ট আউট অফ দ্য রুম থেকে বের হয়ে গেলেন, এন্ড রিটার্ন, এবং ফিরে আসলেন কিছুক্ষণ পরে, ফিরে আসলেন, দেশ এ কাপ অফ হেমলক, এক কাপ হেমলক নিয়ে। তা নিয়ে ইংলিশ উইথ অর্থ সাথে, উইথ অর্থ নিয়ে, এক কাপ হেমলক সাথে নিয়ে, অথবা এক কাপ হেমলক। হেমলক হলো তোমার তোমরা অনেকে হয়তো বা জেনে থাকবে, হেমলক হলো এক ধরনের বিষাক্ত গাছ। ঠিক আছে, ওই তোমার এক ধরনের পয়জনাস প্ল্যান্ট। ওটা আগেকার তোমার গাছের রস তোমার মানুষকে মেরে ফেলার জন্য, অর্থাৎ যারা কারাগারে থাকতো, ফাঁসির আসামি বা তোমার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে দিয়ে এই হেমলক নামক যে তোমার গাছ ছিল, ঠিক আছে, এই উদ্ভিদ এর রস তোমার বেটে খাওয়ানো হতো। ঠিক আছে, এটা এই হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো এইভাবে বিষ পান করার মাধ্যমে। ওকে, রিটার্ন, ফিরে আসলো তোমার এক কাপ নিয়ে, রিটার্ন উইথ এ কাপ অফ হেমলক,
এক কাপ হ্যামলক নিয়ে, এই যে নিয়ে ইংলিশে হলো উইথ, সহজ কথা, সাথে সাথে অর্থ উইথ, ঠিক আছে, সাথে অর্থ উইথ, আবার নিয়ে অর্থ উইথ। এক কাপ হ্যামলক নিয়ে তোমার ফিরে আসলো। সক্রেটিস লিফটেড দ্য কাপ, তুলে ধরলো, টু হিজ লিপস, মুখে নিল। হিজ পিপলস ট্রাইড টু, অর্থাৎ সক্রেটিস যখন তোমার তার মুখে কাপ তুলে নিল, সেই বিষের পেয়ালা তুলে নিল, তার যে ভক্ত যারা ছিল, তার যে তোমার শিষ্য যারা ছিল, তার শিক্ষার্থী যারা ছিল, তারা ট্রাইড টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তারা তাদের তোমার কান্না চেপে ধরার চেষ্টা করেছিল। ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তাদের চোখের পানি ধরে রাখার চেষ্টা করেছিল। বাট সোন, কিন্তু শীঘ্রই দ্য রুম ওয়াজ ফিলড উইথ, ফিল এর পরে উইথ হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফিল উইথ অর্থ হলো পূর্ণ করা, বলে তোমার দ্য রুম ওয়াজ ফিলড উইথ দ্য সাউন্ড অফ ওয়েপিং, কান্নায়, কিন্তু শীঘ্রই সেটা আর কাজে দেয়নি। কিছুক্ষণ পরে তোমার কান্নার রোলে এটা তোমার পুরো রুম ভরে গিয়েছিল, কান্নার শব্দে ভরে গিয়েছিল। ওকে, পূর্ণ হয়ে গিয়েছিল। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, হাতে তোমার তোমার বিষের পেয়ালা নিয়ে, ওই যে দেখো, উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, হাতে, এই দেখো হাত যোগ এ বিভক্তি, তো এই হাতে, হাতে অর্থে তোমার হাতে পেয়ালা নেওয়া, এই অর্থে তোমার তোমরা বলতে পারো স্যার এখানে অন দিলে কি প্রবলেম, কিন্তু পেয়ালা যখন ধরেছে, পেয়ালা তোমার হাত দ্বারা তোমার একদম মুঠোর মধ্যে নিয়েছে, হাতের মধ্যেই আছে, ওটা কিন্তু তোমার সারফেস না, ওটা তোমার আবদ্ধ একটা জায়গার মধ্যে আছে, এই অর্থে এখানে ইন তোমার ইন হয়েছে। এই সিচুয়েশনাল বিহেভিয়ার গুলা তোমাদেরকে জানতে হবে, সিচুয়েশনাল ম্যানার গুলা জানতে হবে, প্রিপোজিশন ইউজ করতে গিয়ে এই ব্যাপারগুলো জানতে হবে। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, সক্রেটিস said, what is the strange sound, কি আশ্চর্য তোমার, what is the strange sound, তোমার অদ্ভুত শব্দ কিসের, I have heard that, আমি শুনেছি যে a man should die in pits, ডাই, দেখো ডায়ের পরে ফর হয়, ডায়ের পরে তোমার ইন হয়, ঠিক আছে, ডায়ের পরে বাই হয়, তোমরা জানো যে তোমার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ডাইড, যেমন হি ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট, বাই রোড অ্যাক্সিডেন্ট। ওকে, তারপর তোমার দেশের জন্য মারা যাওয়া বা কোনো কিছুর জন্য মারা যাওয়া, মাতৃভাষার জন্য মারা যাওয়া বা কোনো কিছুর জন্য মারা যাওয়া, জীবন আত্মত্যাগ করা, এই অর্থ হবে ডাই ফর, ঠিক আছে। আর তোমার এখানে বলা হচ্ছে শান্তিতে মারা যাওয়া, ঠিক আছে, কোন সিচুয়েশন বোঝাচ্ছে, এখানে একটা অবস্থা বোঝাচ্ছে, শান্তিতে মারা যাওয়া, এ অর্থে ডাই ইন পিস, শান্তিতে মারা যাওয়া, ব্যাপকতা অর্থে ইউজ হয়েছে, এই জন্য এখানে ইন হবে। ওকে, আবার হসপিটালে মারা যাওয়া তখন হবে এট দ্য সেন্ট্রাল হসপিটাল, হি ওয়াজ তোমার হি ডাইড এট দ্য সেন্ট্রাল হসপিটাল, তখন এট হইলো, অর্থাৎ তোমার সুনির্দিষ্ট তোমার পয়েন্ট বোঝাতে, নির্দিষ্ট জায়গা বোঝাতে এট বসে, আর এখানে ব্যাপকতা অর্থে তোমার ইন বসেছে। সো বি সাইলেন্ট এন্ড হ্যাভ প্যাশেন্স, তোমার সক্রেটিস তার শিষ্যদেরকে বলতেছে যে এত শব্দ কিসের, আমি শুনেছি যে একজন মানুষের যখন মৃত্যুবরণ করে তখন তাকে শান্তিতে মরতে দিতে হয়, তাই তোমরা সাইলেন্ট হয়ে যাও এবং ধৈর্য ধারণ করো। ওকে, তো এই যে আমি এটা দ্বারা তোমার এই বিষয়গুলো বলার চেষ্টা করছি যে কোথায় নরমাল প্রিপোজিশন, কোথায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোথায় ফ্রেজ এর ব্যবহার, এই ব্যাপারগুলো ধরার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ এটা তোমাদের কাছে কঠিন মনে হবে। ঠিক আছে, এবার দীপা আছো? দীপা? জি স্যার। ঠিক আছে, দীপা একটু সলভ করার চেষ্টা করো। নাম্বার 4, 4 নাম্বার। হ্যাঁ, Patriotism is the quality inherent to a man. This is why he feels a natural attachment to his native land. Love for motherland is necessary for the betterment of a nation. The people who are patriotic are noted for their
patriotism. They are different from other people. Their contribution does not sink into oblivion. They are worthy of Oblivion, praise. oblivion, হ্যাঁ? They lay down. কি উচ্চারণ হবে এটা? Oblivion, শোন নাই কিন্তু দেখো TION Oblivion. এরকম কিছু নেই। Oh, sorry. ঠিক আছে, কোনো সমস্যা নেই। নাই। They are worthy of praise. They lay down their lives for the good of the country. They are not unaware of their status in the society. They are celebrated for their patriotism. They should not be looked down upon in any way. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো বলেছো। এবার একটু বলবা, তোমার সূচনা আছো? জি স্যার। হ্যাঁ, এবার আমাকে একটু ব্যাখ্যা দিবা। এই 4 নাম্বারটা ও সলভ করেছে, সব ঠিক বলেছে। এবার কোনটা কোন কি জন্য বসলো, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনটা নরমাল অর্থে ইউজ হয়েছে, নরমাল প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, কোনটা তোমার ফ্রেজ, এগুলো আমাকে একটু চিহ্নিত করে বলার একটু চেষ্টা করো। Patriotism is the quality inherent to, এখানে এটা হচ্ছে appropriate preposition. ফাইন, হ্যাঁ, থ্যাংক ইউ। Inherent to মানে হচ্ছে অন্তর্নিহিত। হ্যাঁ, ঠিক আছে। This is why he feels a natural attachment to, এটা হচ্ছে appropriate. ঠিক আছে, নেক্সট। Attached to মানে ঠিক আছে। Love for motherland is necessary for the betterment of a nation. এটা হচ্ছে অর্থ বুঝতে হবে যে অর্থ, লাভ ফর মিনিং, মাদারল্যান্ড জন্ম, মানে দেশের জন্য ভালোবাসা। হ্যাঁ, ফাইন, ঠিক আছে। The people who are patriotic are noted for their patriotism. Noted for মানে হচ্ছে মানে হচ্ছে noted for মানে কোনো কিছুর জন্য বিখ্যাত, কোনো কিছুর জন্য বিখ্যাত, ঠিক আছে। হ্যাঁ, কোনো কিছুর জন্য আর কি বিখ্যাত। প্রখ্যাত, প্রখ্যাত, নোটেড, ফেমাস একই কথা, ঠিক আছে। সেলিব্রেটেড, নোটেড একই কথা। সহজ কথা, এটাও কিন্তু পারা যাবে। দেখো, খেয়াল করো যে দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, যে মানুষগুলো দেশপ্রেমিক, তারা তোমার তারা বিখ্যাত হন কিসের জন্য? ফর দেয়ার প্যাট্রিয়টিজম, এর জন্যই তারা বিখ্যাত। এখানে নরমাল অর্থাৎ মিনিং বুঝলে পারা যাবে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট বলো। They are different from other people. Different from এটা হচ্ছে appropriate. অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং হলো মিনিং বুঝলেও পারা যাবে, ঠিক না? হ্যাঁ, মিনিং বুঝলে বোঝা যাবে যে তারা অন্যান্য লোকেদের থেকে আলাদা। থেকে আলাদা, এই থেকে ইংলিশ আমরা জানি ফ্রম, ফাইন, হ্যাঁ। From their contribution doesn't sink into oblivion. সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। সিঙ্ক ইনটু অবলিভিয়ন এর অর্থ হলো বিস্মৃত হওয়া, ঠিক আছে, বিস্মৃত হওয়া, স্মৃতিভ্রষ্ট হওয়া বা বিস্মৃত হওয়া। সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। তার মানে তোমার এই টোটাল ফ্রেজটা জানতে হবে, শুধুমাত্র সিঙ্কের পরে হবে বিষয়টা এরকম না। সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা একটা ফ্রেজ, এর বিস্মৃত হওয়া, ঠিক আছে, ভুলে যাওয়া, স্মৃতিভ্রষ্ট হওয়া, এরকম, এটা ফ্রেজ। এই ফ্রেজগুলো জানতে হবে। নেক্সট বলো। They are worthy of praise. Worthy of হচ্ছে এটা appropriate মানে হচ্ছে তারা প্রশংসার যোগ্য। যোগ্য, ফাইন। They lay down their lives for the good of the country. They are not unaware of their status in the society. Unaware for the of হয়। হ্যাঁ, aware of, alert of, cautious of, এগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। They are celebrated for their patriotism. হ্যাঁ, ওই যে নোটেড ফর দেয়ার, হ্যাঁ, ওইরকমই মানে ফর দেয়ার, একই অর্থ। They are celebrated for their patriotism মানে হচ্ছে তারা তাদের দেশপ্রেমের জন্যই মানে কি সেলিব্রেটেড, এখানে অর্থটা কি হবে? বা তাদেরকে তোমার সেলিব্রেটেড অর্থ কিন্তু প্রখ্যাত, বিখ্যাত, ঠিক আছে। তারপর তারা পূজনীয়। They should not be looked down upon in any way.
look down upon, এটা তো এটা হ্যাঁ phrasal ফ্রেজাল ঠিক preposition. আছে, ফ্রেজাল ভার্ব, এটাও ফ্রেজ। ঠিক আছে, লুক ডাউন অর্থ হলো তোমার অবহেলা করা, ঘৃণা করা, ঠিক আছে, অবজ্ঞা করা। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বলো অর্পিতা, অর্পিতা 5 নাম্বারটা সলভ করার চেষ্টা করো, যদিও আমি দেইনি কিন্তু চেষ্টা করো, আমি হেল্প করব। Luna cat was missing, so she started looking around for it. She opened her closet and looked in. Then she went to the bedroom, climbed on the floor to look under the bed. The cat was not there. ডি নাম্বার কি হবে? ডি কি হবে? Under. হ্যাঁ ঠিক আছে। The cat was not there. In fact, it was nowhere inside the house. Therefore, Luna decided to go outside to look for it. Just as she was about to open the door bell rang. It was her neighborhood. তারপর হচ্ছে মিস্টার হক It was her neighbor, Mrs. Hawk. Mrs. Hawk, sorry, your cat is on the, sir, on হবে না এটা? Your, হ্যাঁ ঠিক আছে, on the sunshade এর উপরে অন হবে, উপরে বোঝাতে তো অন, ঠিক আছে অন হবে, এটা সারফেসের সাথে লাগালাগি অবস্থা, এই জন্য তোমার অন হবে। Mrs. Hawk, Mr. Hawk, pointing to a tall building opposite to her house. Luna smiled and thanked her friendly neighbor, আন্তরিক প্রতিবেশীকে সে ধন্যবাদ জানালো, saying that বলে যে কি বলে যে saying that without her help she would not be able to find out her cat. Okay, fine. ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এবার তোমার বলো, আমাদের এই সুমাইয়া সরকার, রিমি যুক্ত আছো তো? জি স্যার আছে। হ্যাঁ, এবার একটু তুমি ব্যাখ্যা দিবে যে তোমার ও যে সলভ করেছো হয়েছে পুরোটা কারেক্ট, এবার ব্যাখ্যা দেওয়ার একটু চেষ্টা করো যে তোমার এই যে প্রিপোজিশন গুলো যে ইউজ করা হলো কোনটা কি, তোমার কোনটার পরিচয় কি, কিভাবে তুমি চিনবা কোনটা নরমাল প্রিপোজিশন, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনটা ফ্রেজ মধ্যে ব্যবহার আছে, ফ্রেজ জানতে হবে, এটা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো আর কি। হ্যাঁ, তোমাকে হেল্প করব। জি স্যার। বলো। Luna's cat was missing, so she started looking around for it. স্যার এখানে around সাইড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ কোত্থেকে আসলো বলো তো? এই ফরটা যে ইউজ করলাম অ্যারাউন্ড এর জন্য হয়েছে নাকি লুকের কারণে হয়েছে? লুকের কারণে। আবার একটু বলেন স্যার। এখানে লুকের জন্য, স্যার এখানে লুকের জন্য হয়েছে। এটাই কথা, সহজ কথা, মিনিং বুঝলে পাওয়া যাবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হলো তোমার ফ্রেজাল ভার্ব, আবার হলো মিনিং বুঝলে পাওয়া যাবে। লুক ফর মানে হলো খোঁজা, ঠিক আছে? লোনার এটা হারিয়ে গিয়েছিল, তাই সে তোমার চারদিকে এটা খোঁজা শুরু করলো, এরকম না অর্থ? জি স্যার। স্টার্টেড লুকিং অ্যারাউন্ড ফর ইট। এই লুক ফর, এই যে দেখো লুকের পরে তোমার ফর বসে, লুক ফর মানে খোঁজা, এই অর্থে আসলে এখানে তোমার ফর বসেছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট বল। She opened her closet and looked
into. আচ্ছা, লুক ইনটো না, লুক ইন হবে, কেমন? লুক ইনটো হবে না, লুক ইনটো অর্থ হলো তোমার এটা তোমার জানো ফ্রেজাল ভার্ব। লুক ইন মানে হলো ভিতরে তাকানো, লুক ইনটো অর্থ হলো তদন্ত করা, কিন্তু এখানে তদন্তের কোনো কিছু না, তো শুধু দেখা, নরমাল দেখা। স্যার এটা তাহলে স্যার লুক ইন হবে। ইন হবে, ইয়েস, শুধু ইন হবে। জি স্যার। তার মানে এখানে তোমার এই যে লুকের পরে অনেকগুলা প্রিপজিশন আছে। লুক ফর মানে হলো খোঁজা, লুক ইন মানে নরমালি ভিতরে তাকানো, দেখা, লুক অ্যাট মানে হলো কোনো নির্দিষ্ট কোনো কিছুর দিকে তাকানো, আবার লুক ইনটু অর্থ হলো তোমার তদন্ত করা, তারপর হচ্ছে লুক আপ অর্থ হলো তোমার খোঁজা। তো এক একটার ব্যবহার এক এক রকম এই জায়গায় তোমার তার মানে লুক ইন এটার সম্পর্কে তোমাকে জানতে হবে, এই তো। হ্যাঁ, নেক্সট বলো। জি স্যার। Then she went to the bedroom, crawling on হ্যাঁ, on the floor to floor, look. এটা এখানে নরমাল on হবে। প্রিপজিশন। হ্যাঁ, নরমাল প্রিপজিশন। জি স্যার, ফ্লোরের নরমাল হিসেবে উপরে স্যার এখানে হামাগুড়ি দিয়ে, পরে জি স্যার। হামাগুড়ি দিতে গেলে তো তোমার ফ্লোরের সারফেসের সাথে লেগে যেতে হবে, তার মানে সারফেসের সাথে এই অর্থে অন বসবে নরমালি, তাই না? জি স্যার। ওকে, The নেক্সট floor to look under the bed. হ্যাঁ, মানে স্যার দেখতে, এখানে অর্থ বোঝা, জি স্যার অর্থ বোঝার অর্থ বুঝলে পারা যাচ্ছে যে তোমার যেহেতু তোমার সিচুয়েশনটা দেখো এরকম অবস্থা যে তোমার সে এরপর সে তোমার ওয়েন্ট টু দ্য বেডরুম, সে তোমার শোবার ঘরে গেল, ক্রাউলিং অন দ্য ফ্লোরের উপরে হামাগুড়ি দিয়ে সে তোমার কি করলো, তোমার দিয়ে সে গেল টু লুক আন্ডার দ্য বেড, টু লুক আন্ডার দ্য বেড অর্থাৎ এর নিচে, বেডের নিচে, যেহেতু ফ্লোরের সাথে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, তার মানে বেডের নিচে, বেডরুমে যেহেতু গেছে, তো এই অর্থে তোমার অর্থ বুঝলে পারা যাচ্ছে এখানে আন্ডার হবে। ওকে, নেক্সট। জি স্যার। The cat was not there. In fact, it was now here inside the house. Therefore, Lona decided to go out to look for it. টু গো, হ্যাঁ স্যার এখানে হ্যাঁ, টু গো go out. অর টু গো আউটসাইড, ঠিক আছে? জি, টু গো আউট দিলেও চলবে অথবা টু গো আউটসাইড। go outside. হ্যাঁ, আউট দিলেও চলবে, আউটসাইড দিলেও চলবে, অসুবিধা নেই। ওকে, নেক্সট। Just as she was about to open the door. হ্যাঁ, খুলতে যাচ্ছিল, ঠিক আছে? একদম জি স্যার। তোমার কোনো কাজ করতে উদ্যত হওয়া, এরকম অর্থে তোমার টু বি ভার্ব প্লাস অ্যাবাউট এর ব্যবহার আছে একটা। যেমন তোমার দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, ঠিক আছে? মানে মুমূর্ষু অবস্থা, মারা যাবে অবস্থা, এই অর্থে অ্যাবাউট এর ব্যবহার হয়। ওই ব্যবহারটা এখানে হয়েছে। অ্যাবাউট অর্থে যে সম্পর্কে, অ্যাবাউট অর্থ সম্বন্ধে, ওই অর্থে কিন্তু এখানে ইউজ হয় নাই, ঠিক আছে? জি স্যার। ওকে। Sir, the door bell rang. It was her neighbor, Mr. Hawk. Look, Lona, your cat is under the sunshade. আন্ডার দ্য সানশেড নাকি সানশেডের নিচে কি ও নিচে কি বসতে পারবে নাকি সানশেডের উপরে? সানসেটটা কি এটা জানতে না হবে। স্যার সানশেডের উপরে, তাহলে হ্যাঁ, স্যার অন উপরে হবে। অন হবে, ফাইন। শোনো একটা কথা, স্যার অন হবে। সানশেড কি জানো তো? সানশেডটা হলো তোমার আমাদের যে, জি স্যার চিনতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, অন হবে। স্যার উপরে। হ্যাঁ, স্যার said ও Mr. Hawk থাকতেই পারবে না, pointing. নিচে তো মাটিতে পড়ে যাবে, ঠিক না? না জি স্যার ওকে, উপরে। হ্যাঁ উপরে, বলো। Mr. Hawk pointing to বা স্যার এটা at অ্যাপ্রোপ্রিয়েট এটাই তো প্রিপজিশন, হইতো। ঠিক আছে? কোনো কিছুর জি দিকে স্যার। ইয়ে করা, পয়েন্ট টু। A tall building opposite to her house. এটাও হ্যাঁ, অপোজিট টু, এটাও অ্যাপ্রোপ্রিয়েট স্যার প্রিপজিশন। এখানে appropriate preposition. হ্যাঁ, ফাইন। Lona smiled and thanked her friendly neighbor, saying that without her help she would not be able to find out her cat. তার সাহায্য ছাড়া, ছাড়া নরমাল মিনিং, তাই না? মিনিং বুঝলে পারা যাবে। তো ছাড়া, ব্যতীত, ছাড়া এই অর্থে উইদাউট। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার এটা অর্থ বোঝান। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। এবার সীমা বলো, সীমা 6 নাম্বারটা সলভ করার চেষ্টা করো, সীমা। The old gray-bordered
sailor sat on a stone outside the church. The sailor watched the people walking past him. The Mary's guest আচ্ছা, এখানে দেখো খুব মজার একটা ব্যাপার সীমা। হ্যাঁ, এই যে পাস্ট, পিএসটি পাস্ট, তো পাস্টের তো আমরা জানি পাস্ট টেন্স, তোমার তারপর হলো পাস্ট। এখানে বলো তো পাস্টটা নরমালি তো আমরা থেকে এই জায়গায় কিসের ব্যবহার হয়েছে? পাস্টটা এখানে প্রিপোজিশনের ব্যবহার হয়েছে। ওকে, এখানে পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে, এটা পাস্ট পার্টিসিপল হিসেবে এখানে পাস্টের ব্যবহারটা হয়েছে। স্যার বুঝি নাই স্যার। তার মানে তোমার পিএসটি পাস্ট, এই পাস্ট শব্দটা তোমার ওই রিগার্ডিং, পাস্ট, ঠিক আছে, এই ধরনের পার্টিসিপল গুলো কিন্তু প্রিপোজিশনের কাজ করে, তোমরা জানবা। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের ব্যবহার গুলো অনেক ক্ষেত্রে প্রিপোজিশনের কাজ করে। এই জায়গায় তোমার ওয়াকিং পাস্ট হিম, এখানে এই পাস্ট হিম বলতে হচ্ছে তাকে অতিক্রম করে যাচ্ছিল, বোঝানো হচ্ছে দা পিপল ওয়াকিং পাস্ট হিম, তাকে অতিক্রম করে তোমার যাচ্ছিল যে লোকগুলো, তাদেরকে সে দেখছিল, সেলর দেখছিল। তার মানে এই জায়গায় তোমার এই পাস্টটা প্রিপোজিশনে কাজ করেছে। নরমালি তোমার পাস্টটা কি, এটা ভার্ব। ওকে, এখানে প্রিপোজিশনের কাজ, হ্যাঁ প্রিপোজিশনে কাজ করেছে। ঠিক আছে, বলো নেক্সট। The Mary's guest listened to him. He had a strange mad look in his eyes. The old man told him about his last journey in the sea. They had sailed away to the south, to the south until they arrived in cold Greece. ওকে ফাইন, এই যে দেখো এখানেও একটা বিশেষ ব্যবহার পেলাম আমরা, আনটিল। তো আনটিলটা তো কনজাংশনের কাজ করে, আনটিলটা প্রিপোজিশনের কাজ করে, আবার কনজাংশনেরও কাজ করে। আসলে এই জায়গাতে তোমার এই সেন্টেন্সটাতে আসলে এটা কনজাংশনের ব্যবহারই হয়েছে। এটা আসলে এই প্রশ্নটার মধ্যে একটু সমস্যা আছে এই জায়গায়, কারণ মনে রাখবা যে তোমার আনটিলটা যদি শুধু সময়ের পূর্বে যখন ইউজ হবে, শুধু টাইমের পূর্বে যখন ইউজ হবে, তখন ওটা প্রিপোজিশনে কাজ করে। কিন্তু যখন দুইটা ক্লজকে যুক্ত করবে তখন এটা কনজাংশনে কাজ করে। কিন্তু এখানে আমাদের ওটা ইউজ করা ছাড়া উপায় নেই। ঠিক আছে, আনটিল যে পর্যন্ত না, এটা তোমার হ্যাঁ এখানে তোমার যদিও কনজাংশনে কাজ করেছে কিন্তু কিছু করার নেই, এটা ছাড়া অন্য কোনো কিছু ইউজ করার সুযোগ নেই। আনটিল তো তোমার আনটিলের ব্যবহারটা এখানে ঠিক হয়নি। আনটিলের ব্যবহারটা হওয়ার কথা ছিল এরকম, তোমার আই উইল, হ্যাঁ শোনো, আনটিলটা প্রিপোজিশন হিসেবে যখন ইউজ হয় তখন অর্থগুলো এরকম, অর্থাৎ তোমার টাইমের ঠিক পূর্বে আনটিল থাকবে। ওকে, যেমন আনটিল 9 PM, ঠিক আছে, এই টাইপের যখন থাকবে তখন বুঝতে হবে আনটিলটা প্রিপোজিশনের ব্যবহার হলো। কিন্তু যখন দুইটা ক্লজকে যুক্ত করবে তখন এটা কনজাংশনের কাজ করেছে। তার মানে এই জায়গায় এই সেন্টেন্সটা আসলে আর মধ্যে যে আনটিলের ব্যবহারটা হয়েছে এটা রং ইউজটা ঠিক হয়নি। যাই হোক, ঠিক আছে, তাহলে কি ব্যবহার করা, এটা অন্য কোনো সুযোগ নাই তো, মানে আমি তোমার দোষ দিচ্ছি না, এই প্যাসেজটার মধ্যে এই সেন্টেন্সটা ব্যবহার করাটা ঠিক হয়, এটা বলতে চাচ্ছি আর কি। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ এখানে আনটিল ইউজ করা ছাড়া উপায় নেই। আনটিল যে ইউজ করলাম এটা কি হিসেবে ইউজ হলো? এটা আসলে প্রিপোজিশন হিসেবে ইউজ হলো না, ইউজ হলো কনজাংশন হিসেবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি আর কি। আনটিলটা কিন্তু কনজাংশন হিসেবে ইউজ হতে পারে ওই যে এজ এর মতো, আবার সেটা প্রিপোজিশনেরও কাজ করতে পারে। ওকে, আই উইল, দেখো আই উইল ওয়েট হিয়ার আনটিল 9 PM। এখানে এই যে আনটিল 9 PM, শুধু সময়ের পূর্বে যখন আনটিল থাকবে তখন বুঝতে হবে আনটিলটা কিসের কাজ করলো, প্রিপোজিশন কাজ করলো। আর যখন দুইটা ক্লজকে যুক্ত করলো তখন ওটা তোমার প্রিপোজিশনের হিসেবে ইউজ হয় না, ওটা কনজাংশনের কাজ করেছে। যাই হোক, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি তো বিষয়টা বুঝতে পারছো তো নাকি, কোথায় কি হিসেবে ইউজ করতে? হ্যাঁ, সেট অন এটা নরমাল ব্যবহার, পাথরের উপরে। তারপরে তোমার আউটসাইড দ্য চার্চ এটা নরমাল ব্যবহার,
চার্চের বাইরে, এটা নরমাল মিনিং বুঝলে পারা যাবে, নরমাল ব্যবহার। ওয়াকিং পাস্ট হিম, এটা মিনিং বুঝে তোমাকে বুঝতে হবে। লিসেন টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। প্লিজ লিসেন টু মি, এই যে লিসেনের পরে টু হয় নরমাল। তারপর তোমার হি হ্যাড এ স্ট্রেঞ্জ ব্যাড লুক ইন হিজ আইজ, তার চোখে, তার চোখে বুঝলে পারা যাচ্ছে। ওকে, ম্যাড লুক, ম্যাড লুক মানে কি বলতো? তার পাগল, হ্যাঁ, তোমার মানে পাগল পাগল লাগছে এমন, এমন তোমার চেহারা, ওটাকে বলা হচ্ছে ম্যাড লুক। ওকে, ইন হিজ আইজ নরমাল মিনিং। তারপর তোমার দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ, তাকে বলেছিল সম্পর্কে, তার সর্বশেষ সম্পর্কে, নরমাল মিনিং, ঠিক আছে, নরমাল মিনিং। তারপর তোমার জার্নি অন দ্য সি, এবার এই জায়গায় অন হলো, এই জায়গায় ইন হলো কেন একটু বলো তো? এই যে এখানে সি আছে, এখানেও সি আছে, এই সি এর পূর্বে তোমার এখানে অন হইলো, অন দা, তোমার হিজ লাস্ট জার্নি অন দা সি। আর ইন কোল্ড গ্রে সিস কেন হলো বলো তো? জি নাম্বারে অন কেন হলো? কারণ হ্যাঁ, সমুদ্রে অভিযান, তো সমুদ্র অভিযান, সমুদ্রে যাত্রা, যাত্রাটা কি দিয়ে যাত্রা? জাহাজ, নৌকা। তো নৌকা তো তোমার সমুদ্রের উপর দিয়েই যায়, সারফেস, তাই না? এই অর্থ অন হবে। আর এখানে ভার্বটা হলো অ্যারাইভ, তো অ্যারাইভের পরে এট হয়, আর অ্যারাইভের পরে ইন হয়। ওকে, এখানে তোমার ব্যাপকতা অর্থে সাগর, বিশাল ব্যাপকতা অর্থে ইন বসেছে, এই আর কি। ওকে, ঠিক আছে। আর দিকের পূর্বে তোমার টু হয়, they had sailed away to the south, to the north, to the west, to the east, এরকম, ঠিক আছে, দিকে অর্থে টু বসে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তোমার দীপা একটু বলো, দীপা। জি স্যার বলেন। দীপা 7 নম্বরটা সলভ করার চেষ্টা করো। হ্যাঁ। What are the qualities of a good student? A good student is always attentive to his studies. He never indifferent to his studies. He doesn't learn things by rote, ROT, হ্যাঁ ওটা রোট হবে। NOT, নোটি তো বলছি না, এটা এন না, তো ওটা আসলে হবে আর, এটা বইয়ের মধ্যে ভুল দেওয়া আছে। হ্যাঁ, এজন্যই আমি ভাবতেছিলাম যে এটা তাহলে ডাজেন্ট, আবার লেখছে আবার নোট কিসের? ওটা লার্ন বাই রোট, RO T, ওটা এনটা লিখে শিখে, আমি তো বাংলা মিনিং এটাই জানি, কিন্তু লেখা সারা শিখে না। ওকে, ওটা ওখানে ভুল দেওয়া আছে। He is always curious and innovative. He doesn't hunt only for traditional guidebooks. For knowledge knows no bounds. He doesn't এটা কি হবে? হ্যাঁ বলো, he doesn't confine himself to traditional studies. Okay. Confine to the traditional studies. He is aware of the current affairs of the world. He listens to his teachers and abides by their advice. Okay, ঠিক আছে। তুমি বুঝতে পেরেছো যে কোথায় কেন হয়েছে নাকি? এই দেখো, লার্ন বাই রোড ফ্রেজ, লার্ন বাই রোড, ঠিক আছে। লার্ন বাই রোডস অর্থ হলো তোমার ই করা, মুখস্থ করে শেখা। লার্ন বাই রোডস অর্থ হলো, লার্ন বাই রোড অর্থ হলো তোমার মুখস্থ করে শেখা, এটা ফ্রেজ। তার মানে এখানে লার্নের পরে মুখস্থ করে শেখা এবং রোড দেওয়া আছে এটা। আর হলো ম্যাক্সিমাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাটেনটিভ টু, ইনডিফারেন্ট টু, থার্স্ট ফর নলেজ, জ্ঞানের জন্য ক্ষুধা, নরমাল মিনিং। তারপর হলো হান্ট ফর অর্থ হলো তোমার খোঁজ করা, লুক ফর কি কথা, তাই না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। খোঁজ করা, তারপর কনফাইন টু অ্যাফেয়ার্স অফ, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট। কনফাইন টু আবদ্ধ করা, আবদ্ধ থাকা, এরকম, ঠিক আছে। লিসেন টু প্রিপোজিশন, অ্যাবাইড বাই, ঠিক আছে।
এটা ফ্রেজাল ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট জি, যেটাই বলো, কোনো অসুবিধা নেই। অ্যাবাইড বাই মেনে চলা। আবার মেনে চলা। হ্যাঁ, মেনে চলা অর্থে ইউজ হচ্ছে, কারণ এই যে তোমার অবজেক্টটা খেয়াল করো, দেয়ার অ্যাডভাইস মানে হ্যাঁ অ্যাডভাইস এমনি বোঝাচ্ছে, এখানে বোঝা যাইতেছে এখানে তো যে আর এখানে ইন দেওয়ার সুযোগ নাই, মেনে চলার তাই কথা না? বলতেছে। হ্যাঁ, ইন জি, দেওয়ার সুযোগ নেই, এখানে অ্যাবাইড বাই হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর বলো সূচনা 8 নাম্বারটা সলভ করার চেষ্টা করো। আচ্ছা, কি ব্যাপার আমরা বুঝলাম না, এই ইয়ের মাঝে মাঝে তোমার আমাদের যে জুম অ্যাপ মাঝে মাঝে আমাদের খাতির করে ভালো নাকি? কারণ ওই যে দেখো 40 মিনিটস চলে গেছে, মানে আজকে কিন্তু হয় নাই, ডিসকানেক্ট হয় নাই, খেয়াল করছো? জি স্যার। ওকে, আজকে আমরা আরেকটা সকালে প্রাইভেট পড়ছি, ওইখানেও ডিসকানেক্ট হয় নাই। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে এমনটা করে আর কি, ওরা ভুলে যায়। আচ্ছা ওকে, বলো নাইম একটু বলবা, নাইম 8 নাম্বারটা। জি স্যার। হ্যাঁ, বলার চেষ্টা করো। স্যার, এ ক্রাফট ওয়ার্ক ইন অ্যান ইন অ্যাপ্লাইড না, ওটা ইজ হবে, ফ্রম। হ্যাঁ ওটা ভুল দেওয়া আছে, ইজ হবে বইয়ের মধ্যে ভুল। জি স্যার। জি স্যার। Sir, a craft work is an applied form of art, a social and cultural product reflecting the inclusive nature of folk imagination. হুম, A craft work, sir, বলো, of folk imagination. ঠিক আছে। A craft work which usually doesn't bear the signature of its maker. Retains, স্যার এটা স্যার একটু স্যার প্রনাউন্সিয়েশনটা, অসুবিধা নেই, হ্যাঁ, রিটেইনস এ স্যার পার্সোনাল টাচ, ঠিক আছে। retains a personal touch. When we look at a 30 years old sir নকশি কাঁথা, হ্যাঁ, we wonder at its motifs and designs that point sir to the এই sir পয়েন্ট that point আমরা কিছুক্ষণ point আগে to পেয়েছি। the হ্যাঁ, artistic, yes sir, point to artistic ingenuity and the ঠিক আছে, থ্যাংক ইউ নাইম, হ্যাঁ ঠিক আছে, presence of the maker. ঠিক আছে। বলো, ওই বাকিটুকু সূচনা শেষ করে দাও, এখান থেকে শুরু করো, দ্য ফ্যাক্ট। আমি হারিয়ে ফেলছি, কত নাম্বার লাইন এটা? হ্যাঁ, এই যে ই থেকে তোমার The এই যে fact that we have no her name of any other details, এটা হচ্ছে details about her doesn't take anything away from our appreciation of the artist. Of the artist. Indeed, Intimate nature. ঠিক The আছে, বলো, intimate হ্যাঁ nature. বলো, হ্যাঁ ঠিক আছে, সূচনা বলো। শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ, বলো। Indeed, the intimate nature of the kantha and the tactile feeling in the generative animate the work and make it very ইনভাইটিং inviting. ফ্যাসিনেটিং, অ্যাট্রাক্টিং, ইনভাইটিং এক কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তুমি একটু ব্যাখ্যা দাও, কোথায় কোথায় কেন কিভাবে হলো, একটু শর্টলি বলার চেষ্টা করো। 8 নম্বর। আচ্ছা, ডিসকানেক্টেড হয়ে গেছে। বলো তোমার জাহিদুল একটু বলো তো, তোমার এই যে 8 নাম্বারটা তোমার কোন প্রিপোজিশন কেন ইউজ করলাম, একটু বলার চেষ্টা করো।
স্যার সরি স্যার পারবো না স্যার। পারবা না? ইয়ে বলো, নাইম পারবা? নাইম কোন প্রিপোজিশন কেন ইউজ করলাম? স্যার চেষ্টা করতে পারি স্যার। হ্যাঁ বলো বলো, হ্যাঁ চেষ্টা করো। স্যার এ ক্রাফট ওয়ার্ক ইন an applied form of art a social, স্যার এটা স্যার আমার মনে হয় স্যার মানে ইয়ে মিনিং বুঝিয়ে স্যার পারা মানে যাচ্ছে, মিনিং স্যার অ্যাপ্লাইড মিনিং। ফর্ম অফ জি স্যার আর্ট, ঠিক আছে? জি স্যার জি স্যার ফর্ম অফ আর্ট। applied আর form এবং of দুইটা art দুইটা a দেখো, social। দুইটা নাউনের মাঝখানে গ্যাপ থাকলে অবশ্য, এই যে দেখো জি স্যার নাউন, অবশ্যই। আর্ট একটা জি নাউন। স্যার from an art ঠিক স্যার আছে। applied। জি স্যার স্যার and cultural product reflecting the inclusive nature স্যার of folk imagination। হ্যাঁ ওই যে ডি স্যার প্লাস এটাও তো নাউন স্যার প্লাস অফ প্লাস নাউন, মনে প্লাস আছে? নাউন। জি স্যার এই দেখো ডি ডি আছে, প্লাস নাউন ডি প্লাস 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 নাউন নাউন। প্লাস অফ প্লাস নাউন, জি এটা স্যার খেয়াল করলে পারা যাচ্ছে, দেখো। জি স্যার স্যার a craft work which usually doesn't bear the signature of its maker sir retains a personal touch when we look at sir এটা appropriate preposition নরমাল প্রিপোজিশন লুক এট, যখন আমরা look at। বয়স্ক জি স্যার কোনো নকশি কাঁথার দিকে তাকাবো তাকাই, নরমাল অর্থ। তাকাবো। জি স্যার ওয়ান্ডার এট জি অ্যাপ্রোপ্রিয়েট স্যার তাকাই। প্রিপোজিশন। পয়েন্ট জি স্যার টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, দ্য প্রেজেন্স জি স্যার এন্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট, এটা মিনিং বুঝলে পারা যাচ্ছে, ঠিক আছে? জি স্যার জি স্যার দ্য ফ্যাক্ট ডিটেইলস অ্যাবাউট, এটা মিনিং বুঝতে হবে। টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে হলো নিয়ে যাওয়া, এটা তোমার ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টেক অ্যাওয়ে, কোনো কিছু তোমার নিয়ে যাওয়া, এরকম অর্থ। জি তারপর স্যার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট, মিনিং এমনি জি স্যার আর্টিস্টের র বা এর অর্থে অবশ্যই আমরা জানি। দ্য ইন্টিমেট নেচার অফ, এই যে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, of plus noun। এটা হলো দেখো দি আছে, দি প্লাস নাউন, এই যে ইন্টিমেট নেচার নাউন, দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, ওই যে বলেছিলাম আমরা এর মধ্যে পড়েছি আর্টিকেলের মধ্যে, ওটা কাজে লাগবে এখানে। এই যে দেখো জি স্যার দি কাঁথা, এটা তোমার নাউন ফ্রেজ, তাহলে ওই স্টাইলে ওটা